সেখানে তারা দিয়েছিল এক 10টা জেলা কমিটি, 1/3, তারপরে হলো 50টা থানা উপজেলা কমিটি। এর ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হবে। সে জায়গায় শেখ হাসিনার সরকার এসে সেটাকে আরও কঠোর রূপ দিয়েছিল। 1/3 জেলা কমিটি এবং 100 থানা উপজেলা কমিটির ব্যবস্থা থাকতে হবে এবং প্রতি থানা উপজেলায় কমপক্ষে 200 করে সদস্য থাকতে হবে, অর্থাৎ 20,000 সদস্য লাগবে। অর্থাৎ রাজনীতিটাকে এমন একটা কঠিন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানকার অবস্থাটা ছিল এরকম যে একটা দল চালাতে মাসে কমপক্ষে নিবন্ধনের যোগ্যতা সম্পন্ন একটা দল হতে গেলে মাসে কমপক্ষে 30 লক্ষ টাকা লাগতো। আমরা সেটার প্রতিবাদ করে আসছিলাম, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম। এই বিষয়ে আজকে আমরা কথা বললাম যে যেহেতু আন্তর্জাতিকভাবে আইনটা আছে এরকম যে শুধুমাত্র একটা কমিটির ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়, অথবা একটা অফিসের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয় সারা বিশ্বব্যাপী। এমনকি আমাদের পাশের দেশ ভারতে প্রায় 2,500-এর মতো নিবন্ধিত দল আছে। কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে তাদের দলের নিবন্ধন হয়। আমেরিকাতে একই অবস্থা, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। ব্রিটেনে একই অবস্থা। তাদের দেশগুলিতে অনেকগুলি দলই আছে, তাদের রাজনীতি করতে কোনো অসুবিধা নেই। আর বাংলাদেশে এই ব্যবস্থাটা করা হয়েছে মূলত যাতে করে বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করা যায়। সে উদ্দেশ্য নিয়ে এই আইনটা করা হয়েছিল। আমরা এই আইনের বিরুদ্ধে আলোচনা করেছি কিভাবে এটাকে রিপ্লেস করা যায়, কি করা উচিত। যেরকম আমাদের দেশে 78 সাল পর্যন্ত আইনটা ছিল শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্র, আমরা সেটা চেয়েছি। পাশাপাশি এখানে আলোচনায় এসেছে, ওনারা বলেছেন যদি নাকি এটা করা হয় তাহলে তো দেখা যাবে যে ব্যাঙের ছাতার মতো ঠিকই এই দেশে দল গড়ে উঠবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় নিয়ে এসেছি। আমরা জানি যে আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা এটা ভেঙে পড়েছে। আমাদের দেশের জনগণ ভোটমুখী নয়, কেন্দ্রমুখী নয়, তারা যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ তারা বিশ্বাস করে যে তাদের ভোট এমনিতেই হয়ে যাবে, তাদের ভোট ছাড়াই একজন না একজন পাশ করে যাবে। এই অবস্থা আছে। সেখান থেকে আমরা কিভাবে উত্তরণের ব্যবস্থা নিয়ে আসতে পারি সেই জন্য আমরা বলেছি যে নির্বাচন ব্যবস্থাটা বর্তমানে কি আছে, একটা জামানত প্রথা আছে। সেই জামানত প্রথার পরিবর্তে আমাদের এখন চালু করতে হবে প্রার্থিতা ফি, যেটা ফেরতযোগ্য হবে, অফেরতযোগ্য হবে। তারপরে কি হবে, প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে কোনো প্রচারণা চালাইতে পারবে না। যদি ব্যক্তিগতভাবে প্রচারণা চালান তাহলে তার প্রার্থিতা বাতিল করে দিতে হবে। পাশাপাশি কি আসবে, যে পোস্টারিং এর ব্যবস্থা, সেটা নির্বাচন কমিশন করবে। একই পোস্টারে সকল প্রার্থী মার্কা এবং নাম দিয়ে পোস্টারিং করবে। তারপরে আলোচনা সভা অথবা জনসভার আয়োজন নির্বাচন কমিশনই করবে। কিভাবে করবে? একই মঞ্চে সবাই যার যার বক্তব্য উপস্থাপন করবে, সেখানে নির্বাচন কমিশন সেটা আয়োজন করবে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় সেটা হবে। পাশাপাশি যে সব দল, রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে, তাদের যে দলীয় ম্যানিফেস্টো আছে, নির্বাচনী ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোগুলি একত্র করে একটা বই তৈরি করতে হবে। পাশাপাশি আসনভিত্তিক যেসব প্রার্থী আছে, প্রার্থীদের যে লিখিত বক্তব্য, সেটা একত্র করে আরেকটা বই করতে হবে। এই একজোড়া বই নির্বাচন কমিশন প্রত্যেক পরিবারে একজোড়া বই পৌঁছে দিবেন। এর ভিতর থেকে জনগণ তাদের বক্তব্য, প্রার্থীরা এবং দলের বক্তব্য নিজেরা বুঝতে পারবেন, জানতে পারবেন। এর প্রেক্ষিতে তারা চিন্তা ভাবনা করতে পারবেন। আরও একটা বিষয় রয়ে গেছে যে আমরা যাতে জাল ভোট মুক্ত নির্বাচন করতে পারি, সেই জন্য আমরা বলেছি বর্তমানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে। ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে ভোটার সংশ্লিষ্ট কতগুলি তথ্য আছে, সেই তথ্যগুলি যুক্ত করে একটা ভোটার কার্ড তৈরি করতে হবে। সেই ভোটার কার্ড দিয়ে যখন নাকি ভোট দিতে যাবে প্রার্থীরা, ভোটাররা সেই ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যাবে, সেটা জমা দিয়ে ব্যালট পেপার নিবে, ব্যালট পেপারে সিল মেরে সেটা জমা দিয়ে সেটা বাক্সে ঢুকিয়ে চলে আসবে। এর ফলে যতটা কার্ড জমা হবে ততটা ব্যালট পেপার যাবে। একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আমরা এই যে ব্যবস্থাটার কথা বলেছি, টোটাল নির্বাচন ব্যবস্থার কথা বলেছি, এতে অতিরিক্ত সর্বোচ্চ 900 কোটি টাকা ব্যয় হবে। এমনিতে আমরা দেখতে পাই নির্বাচনের ভিতরে প্রার্থীরা যে টাকা ব্যয় করেন, হাজার হাজার কোটি টাকা ব্যয় করেন, সেটা 10,000 20,000 কোটি টাকা পর্যন্ত প্রার্থীরা ব্যয় করেন। আর এর ভিতর দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অযোগ্য অথর্ব দেশবিরোধী শক্তিগুলি এখানে
মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ হয়, তারা এমপি হয়, মন্ত্রী হয়। অর্থাৎ দুর্নীতিবাজ, লুটেরা, পাচারকারী, তারা এখানে এই সুযোগ সুবিধাগুলি পায়। এমনকি দেখা যায় যে একটা লোক লুটপাটের মাধ্যমে অঢেল টাকার মালিক হইলো, এক সময় গিয়ে সে বলবে যে আমি এমপি হইতে চাই, এমপি সাহেব হবেন। সেই ব্যবস্থাটা এখানে আর থাকবে না যদি নাকি এই ধরনের নির্বাচন ব্যবস্থা এখানে কায়েম করা যায়। আমরা এই বিষয়গুলি আলোচনা করেছি। এইসবের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আমাদের প্রতি যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সাথে আলোচনা করেছেন।